হিন্দুরা আছে এখন, তারা এটা মুসলিম, আমরা মুসলিম, আমরা অবস্থান করতে পছন্দ করি, আমরা কারোর উপর নিপীড়ন করি না, এবং আমরা মুসলিম, আমরা দয়ালু, আমাদের পরিচয় মুসলিম, এই জন্যই তারা দয়ার বসতে থাকতে পারে। এছাড়া দেশভাগের শর্ত অনুযায়ী তাদের এখানে, এটা তাদের ভূখণ্ড না। এই বাংলাদেশের এই অর্পিত সম্পত্তির নামে, হিন্দুদের পূর্ব সম্পত্তির নামে যতগুলো যুক্তি আছে, সমস্ত যুক্তি খারিজ হয়ে গেছে 47 সালের দেশ ভাগের সময় হিন্দু মুসলিম ভাগের ভিত্তিতে, এবং এই ধরনের বিবাদ করার কোনো সুযোগ নাই। দফা দাবি অর্পিত সম্পত্তি হিন্দুদের ফিরিয়ে দিতে হবে, কিন্তু 47-এর ইতিহাস দেখেন, বাংলা প্রেসিডেন্সি ভাইঙা 80% তারা নিয়ে গেছে। শুধুমাত্র মুসলিমরা যে জায়গায় আছে সেই জায়গাটুকুই আমরা পাইছি আমাদের কবরের সীমানা হিসাবে। সেইখানে বিহারিরা আমাদের পক্ষে ভোট দিয়ে এই দেশটাকে আনছে। সেই বিহারিদের জমিগুলো, দফা দাবিটার দিকে একটু নজর রাখেন। 8 দফা দাবিগুলো মারাত্মক ব্লান্ডারাস এবং আমাদের এক্সিস্টেন্সকে ডেনাই করে। আমি অনুরোধ করব, বেলফোর ডিক্লারেশনে পরে ইহুদিদের প্যালেস্টাইনে গমন আর এই 8 দফা দাবির সাথে কোনো কানেকশন আছে কিনা। আমি আগেই বলে দিই, ভয়ঙ্কর কানেকশন আছে। এটা হচ্ছে, ওরা বর্তমানে শ্রী গোপীনাথ ব্রহ্মচারী ইনি বলছে যে আমরা ওনার ভাবার্থ এই যে হিন্দুদের সম্পত্তির উপরে বসে আছি, পুরা দেশটাই হিন্দুদের সম্পত্তি, এরকম একটা কিছু। এবং রমনা এই মাঠটাট এগুলো ওদেরই। এটা কিন্তু মারাত্মক কথা। এই জায়গায় আমি আরেকটা কথা আমার কানে আসছে যে বাইতুল মোকাররমও এটা হিন্দু সম্পত্তি, এরকম একটা ন্যারেটিভ তৈরি হবে। এটা আগেই বলে রাখলাম, এটা নোট থাকলো ভবিষ্যতের জন্য। তো এটা কিন্তু মারাত্মকভাবে হালকাভাবে নিতেছে সবাই। তারেক ভাই, আমি আপনাকে অনুরোধ করবো এই বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য। যে ওরা বলতেছে 8 দফা দাবি অর্পিত সম্পত্তি হিন্দুদের ফিরিয়ে দিতে হবে, কিন্তু 47-এর ইতিহাস দেখেন, বাংলা প্রেসিডেন্সি ভাইঙা 80% তারা নিয়ে গেছে। শুধুমাত্র মুসলিমরা যে জায়গায় আছে সেই জায়গাটুকুই আমরা পাইছি আমাদের কবরের সীমানা হিসাবে। সেইখানে বিহারিরা আমাদের পক্ষে ভোট দিয়ে এই দেশটাকে আনছে। সেই বিহারিদের জমিগুলো আজকে কোথায়? বিহারিরা আজকে মানবতর জীবনযাপন করতেছে। এই অর্পিত সম্পত্তি এগুলো তো 47-এর ডিসিশন অনুসারে, 47-এর কনসেনসাস অনুসারে যে রেফারেন্ডাম হয়েছে বাংলা এবং আপনার পাঞ্জাবে, সেই অনুসারে, প্যাক্ট অনুসারে, আন্ডারস্ট্যান্ডিং অনুসারে এটা অবশ্যই বিহারিদের পাওয়ার কথা। তো এই যে অর্পিত সম্পত্তিগুলো বা এনিমি প্রপার্টিগুলো, এগুলো এখনো বিহারিদের দেওয়া হচ্ছে না কেন? বরঞ্চ বিহারি জেনেভা ক্যাম্পগুলোতে দেখেন, শ্বশুর শাশুড়ি মা ছেলে এক ঘরে ঘুমায়, এক খাটের নিচে ঘুমায়। এটা অমানবিক। তা আপনি কি অন্তত এই বিষয়টা একটু আলোচনা করবেন? আপনার ভয়েসটা কি একটু রাইট আপ করতে? এখানে একটা সংযুক্তি দিতে চাই, দেখেন একটু, ওই যে অর্পিত সম্পত্তি, তারপরে একটু মাইকটা বন্ধ করেন। হ্যাঁ, এই যে অর্পিত সম্পত্তি বিষয়ে যে বললেন যে তাদের পূর্বপুরুষের সম্পদ ছিল, তারপরে এখানে কোনো একটা হিন্দু মন্দির ছিল, অথবা এখানে কোনো একটা হিন্দু লোকের বাড়ি ছিল। প্রথমত দেশ ভাগটা হয়েই ছিল যে ধর্মীয় ট্রানজিশনের বিষয় একটা ছিল, যে এখানে মুসলিমরা চলে আসবে আর হিন্দুরা এখান থেকে চলে যাবে, এবং শুধু চলে যাবে না, তার সম্পদের মূল্য নিয়ে যাবে, এবং মুসলিমরা তার সম্পদের মূল্য নিয়ে আসবে। ভালো করে বোঝেন, কিন্তু মুসলিমরা যে সম্পদটা ছেড়ে আসবে সেই সম্পদের মূল্য নিয়ে আসবে, এবং হিন্দুরা যে সম্পদ ছেড়ে যাবে সেটার মূল্য নিয়ে যাবে, অথবা ওই দেশের মুসলিমের সঙ্গে সম্পদ আপনার হলো এসপার ওসপার হবে, যেটাকে কিভাবে দলিলের ভাষায় কি বলে আমি জানি না। ঠিক আছে, এই ধরনের একটা বিষয় ছিল দেশ ভাগের সময় 47-এ, এবং সেই দেশ ভাগের সেই চুক্তি অনুযায়ী আমার যেই জায়গায় আছি এই জায়গায় হিন্দুর কোন ব্যক্তির সম্পদ ছিল তা আমার জন্য মুখ্য বিষয় নয়। এই দেশ যখন মুসলিম হিসেবে আমরা এই ভূখণ্ড পেয়েছি, তখন থেকে এই ভূখণ্ডের এই অংশ থেকে এটা মুসলিম মালিকানা হয়ে গেছে। শুধু তাই না, এই সারা ওয়ার্ল্ডের যে টেক ওভার নীতি, ধরেন এখন থেকে 53 বছর আগে আপনার দাদা মারা গেছে, আপনি হলো নাতি, দাদাটা হঠাৎ করে আবার বেঁচে উঠেছে, বেঁচে উঠে এসে নাতিকে বলছে, নাতি এটা আমার জমি ছিল, তুমি এখান থেকে সাইডে যাও, আমি এখন থেকে এখানে থাকবো। নাতি জীবনে তাকে থাকতে দেবে? আপনারা বলেন আগে কিন্তু, নাকি লাঠি দিয়ে দৌড়ানি দিয়ে বের করে দিবে যে তুমি কই থেকে আসছো, এটা আমরা এখন থাকি, তুমি এখন ডিস্টার্ব করো না। এই যে সম্পদ আসলে কোনো ব্যক্তির না, সম্পদ হলো সোসাইটির। এই সোসাইটির সম্পদগুলো এটা জেনারেশন বাই জেনারেশন টার্ন ওভার হয়। এই যে ভূখণ্ড যখন জমিদারদেরকে ব্রিটিশরা দিয়ে দিল, এটা কি ব্রিটিশদের বাপের সম্পদ ছিল যে জমিদারকে দিয়ে দিল? এই সম্পদটা কার ছিল? এই সম্পদটা মানুষের ছিল, জনগণের ছিল। টেক ওভার করলো কে? এই সম্পদটা আমার ছিল, টেক ওভার করলো কে? ব্রিটিশরা করলো। করে কাকে দিল?
জমিদারকে দিল। যখন জমিদারের পথে ভাঙ্গে দিল তখনও সম্পদ জমিদাররাই রয়ে গেল। দেখেন ভালো করে দেখেন কিন্তু, তাহলে এই যে সাধারণ মানুষের সম্পদ জমিদাররা টেক ওভার করলো, সেই সম্পদ হিন্দুদেরকে দিল, সেই সম্পদ নিয়ে আমাদের ওপর শোষণ করলো, জুলুম করলো, নিষ্পেষিত করলো। এখন আইসে বলবে বায়তুল মোকাররমের তলায় ছিল হলো মানে হলো মন্দির, ঠিক আছে? তো আইসো এই বাংলাদেশের এই অর্পিত সম্পত্তির নামে, হিন্দুদের পূর্ব সম্পত্তির নামে যতগুলো যুক্তি আছে সমস্ত যুক্তি খারিজ হয়ে গেছে 47 সালের দেশ ভাগের সময় হিন্দু মুসলিম ভাগের ভিত্তিতে। এবং এই ধরনের বিবাদ করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এবং এই বাংলাদেশে যে সকল হিন্দুরা আছে এখন, তারা এটা মুসলিম, আমরা মুসলিম, আমরা অবস্থান করতে পছন্দ করি, আমরা কারোর উপর নিপীড়ন করি না, এবং আমরা মুসলিম, আমরা দয়ালু, আমাদের পরিচয় মুসলিম, এই জন্যই তারা দয়ার বশতে থাকতে পারে। এছাড়া দেশভাগের শর্ত অনুযায়ী তাদের এখানে, এটা তাদের ভূখণ্ড না। এমনকি যুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের সময় তারা মানে হলো এই দেশকে তার দেশ মনে করে লড়াই না করে চলে গিয়েছিল এখান থেকে। ভালো করে শুনেন, লড়াই না করে চলে গেছিল। এবং এই লড়াইয়ে মুসলমানদের সঙ্গে মুসলমানদের লড়াই হয়েছে, পাকিস্তানি মুসলিমদের সঙ্গে বাংলাদেশি মুসলিমদের লড়াই হয়েছে, নর্থ পাকিস্তানি মুসলিমদের সঙ্গে হিন্দুদের লড়াই হয়নি, হিন্দুরা সেই লড়াই করেনি। আমরা মুসলিমরাই আমাদের ভূখণ্ড আরেক মুসলিম ভাইয়ের কাছ থেকে বুঝে নিয়েছি আমাদের মালিকানা অনুযায়ী। জি ধন্যবাদ। ইশতিয়াক, আর কোনো প্রশ্ন রয়েছে? একটু ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, দ্যাটস দ্য আনসার। এবং একই সাথে আমি বলে দেবো ভাই, আপনি দয়া করে একটু বিহারীদের সম্পত্তিগুলো ফিরিয়ে দেওয়ার জন্য একটু কথা বলবেন, এটা আমার অনুরোধ। কারণ বিহারীরা কিন্তু বিহারের সকল সম্পত্তি ছেড়ে রেফারেন্ডামে এই বাংলায় এসেছে। ওরা আজকে অমানবিক ভাবে আছে, ওদের 77 বছর ওদের পক্ষে কেউ কথা বলে না। আপনি, আই ওয়ান্ট ইউ টু বি দ্য ফার্স্ট পারসন টু রেইজ ইউর ভয়েস ইন দ্য ফেভার অফ বিহারিজ। আরেকটা কথা বলবো আমি, কারণ হচ্ছে যে আপনার কথায় সুর মিলিয়ে বলি, থমাস রবার্ট ম্যালথাসের অনুসারে যে কাইন্ডনেস টু দ্য অপ্রেসর ইজ অ্যানাদার অপারেশন টু দ্য অপ্রেসড। অর্থাৎ আপনি যেটা বলছেন যে নিপীড়কের প্রতি যদি দয়া দেখানো হয়, তাহলে মজলুমের প্রতি উপহাস করা হয়, আরো নির্যাতন করা হয়। এই বিহারীদের সম্পত্তি কেড়ে নেওয়ার মাধ্যমে এটা আরেকটা আমরা পৈশাচিকতা করতেছি, নব্য জমিদার প্রতিষ্ঠা করতেছি। হিল ট্রাক সহ সকল অর্পিত সম্পত্তি বিহারীদের বুঝিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। সেকেন্ড একটা কথা বলবো তারেক ভাইকে, তার যে এনিমি প্রপার্টি অ্যাক্ট বলে, আপনি দেখবেন এনিমি প্রপার্টি অ্যাক্ট কিন্তু দুইটা, 1968 সালে এটা আসছে, একটা হলো ইন্ডিয়া, একটা হলো পাকিস্তানে। ইন্ডিয়া করছে কি, আমাদের মুসলিমদের হাজার হাজার কোটি টাকার সম্পত্তি ভারতে সিজ করছে, আর পাকিস্তানও করছে, যারা এই দেশ থেকে ভারতে চলে গেছে তাদের সম্পত্তি সিজ করছে, কারণ শত্রু হিসাবে চলে গেছে। তো ওরা এখন সেই সম্পত্তিগুলো দাবি করতেছে, এটা কিন্তু অবান্তর। সেই সম্পত্তিগুলো পাকিস্তান থেকে, ভারত থেকে আসা মুসলিমদের দিতে হবে। এখন আমাদের মুসলিমদের পক্ষে কোনো আলেম ওলামা কথা বলে না ভাই। আমি কথা বলছি, আমার উপরে আক্রমণ হয়ে যায়, তারা শুধু ওয়াজ করে আর 4টা বিবি রাখা যাবে কিনা এটা নিয়ে কথা বলে, কিন্তু তারা কিন্তু হকের কথা বলে। আজকে 53 বছর ধরে কোনো আলেম আমাদের প্রেসিডেন্ট হইতে পারে নাই। মুক্তিযুদ্ধের সময় মাওলানা ভাসানী কেন ভারতে বন্দী ছিল, উত্তরটা দিয়ে যাবেন। এগুলো আমাদের জন্য, ইউ আর রাইট, যে একটা ন্যারেটিভ তৈরি করা হইতেছে আমাদেরকে বাঙালি বানানোর জন্য, ইমাসকুলেটেড করার জন্য। আপনি দেখেন আমাদের শিক্ষা ব্যবস্থায় সবকিছু হিন্দুত্ববাদ ঢুকাইছে। একটু কথা বলবেন, বিহারীদের পক্ষে কথা বলবেন। অভিবাদন, লাল সালাম। ধন্যবাদ। মনির, ধন্যবাদ এনাম ভাই এবং আলোচক বৃন্দ, আসসালামু আলাইকুম। আবু সাইদের জীবনের শুরু দিয়ে হাজারো জীবনের বিনিময়ে গণতন্ত্রে ফেরত আসার বন্দোবস্ত হয়েছে। এখন আবার অ্যাডভোকেট সাইফুল ভাইয়ের জীবনের বিনিময়ে আরেকটা সমাধানের পথ শুরু হয়েছে। সংখ্যালঘুদের নিয়ে বাংলাদেশের রাজনীতি হবে কি হবে না, আমাদের উচিত তার চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সামনে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। দেখেন, ভারতকে, ইসকনকে ভারতের মানুষও পছন্দ করে না। বাংলাদেশে শেখ হাসিনা তথা আওয়ামী লীগের সেবা করার জন্য ইসকনকে বাংলাদেশে পাঠানো হয়েছে। এখন আওয়ামী লীগ তার সবকিছু পরিবর্তন করে ধর্ম শুরু করেছে। তাদের আসলে কোনো জন্মের ভেদা ঠিক নাই, এরা আসলে বাংলাদেশের কুলাঙ্গার। আওয়ামী লীগ বাংলাদেশের জন্য একটা কাঁটা, এরা সবসময় বাংলাদেশের বিরুদ্ধে কাজ করে, তার আবার প্রমাণ হয়েছে। এদেরকে মানুষ হত্যা করেছে, এদের কোনো অনুশোচনা নাই। দেখেন, চিন্ময়কে অ্যারেস্ট করা হয়েছে, ভারতের সরকার বিবৃতি দিচ্ছে। ভারতের বিজেপি কলকাতার ভোট টানার জন্য, মানুষের মন জয় করার জন্য চিন্ময়কে কাজে লাগাচ্ছে। ভারতের মিডিয়া অনবরত বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে।
প্রথম আলোর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব, ঠিক আছে, কিন্তু গরু জবাই করার প্রতিবাদ না করে ভারতের বিডিআর মধ্যে একটা ইস্যু তুলে দেওয়া হয়েছে। ভারতের প্রথম আলোর বিরুদ্ধে, ডেইলি স্টারের বিরুদ্ধে আমরা প্রপাগান্ডা এভাবে করতে পারি। সারা বাংলাদেশে প্রথম আলো, ডেইলি স্টার বয়কট করার জন্য আমরা আন্দোলন করতে পারি, বিভিন্ন সভা সমাবেশ করতে পারি, মানুষকে মন জয় করার জন্য কথা বলতে পারি, কিন্তু এরকম হঠকারী সিদ্ধান্ত না করা উচিত। ধন্যবাদ আপনাদের সবাইকে। জি, ধন্যবাদ আপনাকে।